বিলিয়ারি সিস্টেমের মধ্যে মেইনলি আপনারা বুঝতেই পারছেন, হেপা মানে হচ্ছে লিভার, বিলিয়ারি মানে হচ্ছে এখানে যে বাইল ডাক্ট গুলো আছে গল ব্লাডারের বা পিত্তথলির যে নালীগুলো আছে, আর পাশাপাশি হচ্ছে গল ব্লাডার আছে, পিত্তথলি আছে, এই তিনটার সমন্বয়ে হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। তো আমরা গল ব্লাডার নিয়ে আলোচনা করব আজকে। তো এখানে আমরা যে অ্যাবডোমেনের 9টা রিজিয়ন কেন শিখলাম, এজন্যই শিখলাম যে গল ব্লাডারটা কোন জায়গায় অবস্থিত। তো গল ব্লাডার মেইনলি হচ্ছে এটা আমাদের হজম প্রক্রিয়ার যে টোটাল অর্গান গুলো আছে, যেটাকে বলে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অর্গান, এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অর্গানেরই একটা পার্ট বলা হচ্ছে গল ব্লাডারকে। এবং এটা হচ্ছে মেইনলি আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে অবস্থিত। অথবা আমরা যদি রাইট আপার কোয়াড্রেন্ট, মানে আমরা যদি পেটটাকে এমনিতেও তিনটা ভাগ করি, যে নিচের ভাগ, লোয়ার ভাগ বা নিচের ভাগ, মাঝের ভাগ এবং উপরের ভাগ, তো উপরের ভাগের ডান পাশে মেইনলি হচ্ছে গল ব্লাডারটা অবস্থিত। আর যদি এটাকে আমরা কোনো অর্গানের সাথে মিশিয়ে বলি, তাহলে হচ্ছে জাস্ট লিভারের সাথে এবং লিভারের নিচে, কিডনি এবং লিভার দুইটার মাঝামাঝি, লিভারের একদম সাথে লাগানো গল ব্লাডার। কিডনি এবং লিভার এই দুইটার মাঝখানে সুপ্রারেনাল যে গ্ল্যান্ড আছে, এর বাইরে আর কিছু নেই। তো আমরা এখানে যদি লোকেশনটা অন্যভাবে যদি চিন্তা করি, যে জাস্ট লিভারের নিচে হচ্ছে গল ব্লাডারটা থাকার জন্য একটা জাস্ট পকেটের মতো আছে, যেটাকে গল ব্লাডার ফোসা বলে। সেই গল ব্লাডার ফোসার মধ্যেই গল ব্লাডারটা থাকে। মেইনলি হচ্ছে এটা লিভারের যে 4টা লোব আছে, রাইট লোব, লেফট লোব, কোয়াড্রেট লোব এবং কর্ডেট লোব, তো এটা হচ্ছে রাইট লোব এবং কোয়াড্রেট লোব দুইটার মাঝামাঝি থাকে। আচ্ছা, আমরা যদি গল ব্লাডারের এই সাইজটা একটু চিন্তা করি, সাইজটা আমাদের লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে ট্রিটমেন্টের জন্য। তো লেন্থ হচ্ছে গল ব্লাডারটা মেইনলি লম্বায় হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। আর যদি 12 সেন্টিমিটারের বেশি গল ব্লাডার লম্বায় হয়, তাহলে এটাকে বলে হচ্ছে ইলংগেটেড। আপনারা যখন রিপোর্টে দেখবেন গল ব্লাডারের সাইজ কত, লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার বা তার চাইতে বেশি, তাহলে 12 সেন্টিমিটারের বেশি, তাহলে লেখা থাকবে ইলংগেটেড। এখন ইলংগেটেড, এটার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, যে গল ব্লাডার যদি ইলংগেটেড হয়ে যায়, বড় হয়ে যায়, কেন বড় হয়ে গেল, এটার কিছু ইম্পর্টেন্স আছে। এই জন্য ইলংগেটেড মানে হচ্ছে গল ব্লাডারটা বড় হয়ে গেছে সাইজে। আচ্ছা, গল ব্লাডারের ওয়াইড বা পাশে পাশে হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার। যদি এটা 5 সেন্টিমিটারের বেশি হয় গল ব্লাডার, তাহলে এটা হবে ডিস্টেন্ডেড, এটাকে বলে ডিস্টেন্ডেড। এটাও আমাদের জন্য একটা অ্যাবনরমাল একটা ক্যারেক্টারিস্টিক্স। কেন গল ব্লাডার ডিস্টেন্ডেড হবে? স্বাভাবিকভাবে ইলংগেটেড এবং ডিস্টেন্ডেড এই জিনিসটা লেখা থাকলে চিন্তা করা হয় হচ্ছে গল ব্লাডারে স্টোন থাকতে পারে। এই জন্য ভালোভাবে এটাকে আরো স্ক্যান করা হয়, আরো মানে আল্ট্রাসোনোগ্রামে আরো ভালোভাবে দেখা হয়। আচ্ছা, ক্যাপাসিটি, এটা হচ্ছে গল ব্লাডার স্বাভাবিকভাবে 30 থেকে 50 ml পর্যন্ত আমাদের যে বাইল, এটাকে ধারণ করতে পারে। এখন গল ব্লাডারের যে নরমাল ওয়াল থিকনেস, গল ব্লাডারের ওয়ালের একটা থিকনেস আছে, সেই থিকনেসটা হচ্ছে ইকুয়াল অর লেস দেন 3 মিলিমিটার ফাস্টিং অবস্থায়, মানে খালি পেটে এটা থাকবে হচ্ছে 3 মিলিমিটারের নিচে, 3 মিলিমিটার বা তার চাইতে নিচে। এখন 3 মিলিমিটারের বেশি যদি হয়ে যায়, তাহলে সেটাকে লিখবে হচ্ছে রিপোর্টে থিকএন্ড। আর থিকএন্ড হলে বুঝতে হবে গল ব্লাডারে কিছু সমস্যা অবশ্যই আছে। আমরা ডিজিজ পড়ার সময় আরো পড়বো, জাস্ট আমি এখানে মেজারমেন্ট গুলো বলি। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি খালি পেটে কারো গল ব্লাডারের এই ওয়াল থিকনেসটা 2 হবে হচ্ছে অ্যাবনরমালি কন্ট্রাক্টেড, হচ্ছে এটাও একটা প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, 2 মিলিমিটারের নিচে কেন চলে আসলো। জি, আমরা এরপরে যাই হচ্ছে গল ব্লাডারের কয়টা পার্ট আছে। 3টা পার্ট, একটা হচ্ছে ফান্ডাস, একটা বডি, একটা নেক। আপনার নেক সবাই বুঝতে পারছেন। ফান্ডাস হচ্ছে একদম শেষের বেলুনের একদম শেষ অংশ যেটা, সেটা। আর মাঝখানের অংশটাকে বলা হচ্ছে বডি। আচ্ছা, একটি বিষয় হচ্ছে গল ব্লাডারে কিছু স্ফিংটার আছে। এই স্ফিংটার গুলো আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? আমাদের হচ্ছে গল স্টোন, এটা কিভাবে আমরা ট্রিটমেন্ট করব তার জন্য। তো প্রথম হচ্ছে, আমি তার আগে এই গল ব্লাডার যে টোটাল পাশে এটা একটু বলে দিই আপনাদেরকে। দেখেন, আমাদের লিভার থেকে মেইন বাইলটা তৈরি হতে, বাইল তৈরি হয়ে লিভার থেকে 2টা নালী দিয়ে বাইলটা আসছে। তো ডান পাশের নালীটাকে বলা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট, আর বাম পাশের নালীকে বলা হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট। এই 2টা হেপাটিক ডাক্ট মিলে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। এখন এই যে কমন হেপাটিক ডাক্ট এবং হচ্ছে গল ব্লাডার থেকে যে নালীটা আসছে, সেটাকে বলা হচ্ছে সিস্টিক ডাক্ট।
এই দুইটা মিলিয়ে হচ্ছে কমন বাইল ডাক্ট। এখন কথা হচ্ছে গল ব্লাডার থেকে যে নালীটা আসছে তার মুখের মধ্যে একটা স্ফিংটার বা ভালভ আছে, সেই ভালভটাকে বলা হচ্ছে হেইস্টার ভালভ। হেইস্টার ভালভ অথবা স্পাইরাল ভালভ বলে। ভালভটা হচ্ছে একটু পেঁচানো পেঁচানো, এই জন্য এটাকে বলে হচ্ছে স্পাইরাল ভালভ অর হেইস্টার ভালভ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সিস্টিক ডাক্ট যেটা গল ব্লাডার থেকে আসছে আর লিভার থেকে যেটা কমন বাইল ডাক্ট আসছে, কমন হেপাটিক ডাক্ট আসছে, দুইটা মিলিয়ে হয়ে যাচ্ছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টের মধ্যে আরেকটা ভালভ আছে, কমন বাইল ডাক্টে আরেকটা ভালভ আছে, এটাকে বলা হচ্ছে কলিডোকাস ভালভ। কলিডোকাস ভালভ। আচ্ছা, এখন হচ্ছে এই যে কমন বাইল ডাক্ট আসছে এবং হচ্ছে প্যানক্রিয়াস থেকে দেখেন ছবির মধ্যে আরো একটা নালী আসছে, দুইটা মিলিয়ে হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট যেটা প্যানক্রিয়াস থেকে আসছে। এই দুইটা মিলিয়ে হচ্ছে হেপাটো প্যানক্রিয়েটিক এম্পুলা এটা বলে। তো এটা মেইনলি হচ্ছে আমাদের যে ডিওডেনাম আছে, স্মল ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশটা ডিওডেনাম, ডিওডেনামের দ্বিতীয় ভাগে এটা মেইনলি ওপেন হয়, মানে এখানেই হচ্ছে পিত্তরসের প্রয়োজন। তো আমরা এখানে একটি বিষয় জানি যে আর্টারি, ভেইন এবং নার্ভ স্বাভাবিকভাবে হচ্ছে সিস্টিক আর্টারি গল ব্লাডারকে টোটাল সাপ্লাই দেয় হচ্ছে যে আর্টারি, ওটার নাম হচ্ছে সিস্টিক আর্টারি। এখন আর্টারি কি? আর্টারি হচ্ছে ধমনী। ধমনী মানে হচ্ছে যেই রক্ত নালীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত সাপ্লাই হয় সেটাকে বলে হচ্ছে আর্টারি অথবা ধমনী। আর ভেইন হচ্ছে শিরা, অবিশুদ্ধ বা দূষিত রক্ত যার মাধ্যমে যায় সেটা। এখানে হচ্ছে হেপাটিক ভেইন এবং পোর্টাল ভেইন দুইটা থাকে। আর নার্ভ সাপ্লাইটা হচ্ছে এখানে সিস্টিক প্লেক্সাস অফ নার্ভ। সিস্টিক প্লেক্সাস অফ নার্ভ এটা ইম্পর্টেন্স, এটার ইম্পর্টেন্স আছে, আমি নেক্সট বলছি এটা কেন আমি এই ইন ডিটেইলস এটা বলছি। আচ্ছা, এরপর হচ্ছে বাইল ডাক্ট। আমি বলে ফেলছি বাইল ডাক্ট নিয়ে, শুধু এতটুকু বলি যে বাইল ডাক্টের লেংথ কত। এই যে কমন বাইল ডাক্ট, যেই বাইল ডাক্ট হচ্ছে যে পিত্ত নালী যেটা, সেই কমন বাইল ডাক্টের দৈর্ঘ্য কতটুকু, এটা হচ্ছে 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য। এর প্রস্থ কতটুকু, এটা শুধুমাত্র, সরি এটা হলো সিস্টিক ডাক্টের। সিস্টিক ডাক্ট হচ্ছে 2 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। আর সিস্টিক ডাক্ট হচ্ছে ওই ডাক্ট যেটা গল ব্লাডার থেকে কমন বাইল ডাক্টের কমন হেপাটিক ডাক্টের সাথে মিলিয়েছে, কমন হেপাটিক ডাক্টের সাথে মিলছে, যেটা সিস্টিক ডাক্ট যেটা গল ব্লাডার থেকে আসছে। সিস্টিক ডাক্টের দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে 4 সেন্টিমিটার আর এটার ডায়ামিটার হচ্ছে মাত্র 2 থেকে 3 মিলিমিটার, মাত্র 2 থেকে 3 মিলিমিটার। ইটস ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য যে এটা জানা যে 2 থেকে 3 মিলিমিটার মাত্র হচ্ছে এই নালীটার ডায়ামিটার। তাহলে একটা গলস্টোন এখানে কিভাবে আসবে, কতটুকু গলস্টোন এদিক দিয়ে আসতে পারে বা এটাকে কিভাবে আনা যেতে পারে, এটাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের মেইন উদ্দেশ্য। এরপর আমরা যাই, আরেকটা বিষয় এখানে বাদ পড়ে গিয়েছে মনে হয়, আমি এটা বলে ফেলি যে আমাদের যেই বাইল ডাক্ট, যে কমন বাইল ডাক্ট, এটার এটা যে আপনার ডায়ামিটার বা প্রস্থ, এটার প্রস্থ হচ্ছে 6 মিলিমিটার, এটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 6 মিলিমিটার। তো 6 মিলিমিটার মানে হচ্ছে এখানে 6 মিলিমিটার বা তার চেয়ে ছোট পাথর এদিক দিয়ে আসবে, কিন্তু সিস্টিক ডাক্ট মাত্র হচ্ছে এটা ডায়ামিটার 2 থেকে 3 মিলিমিটার। জি, নর্মাল অ্যানাটমিক্যাল ভেরিয়েন্টস দেখেন অনেক সময় আমরা এই রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রামের একটা রিপোর্ট পাই, রিপোর্ট পেলে দেখা যায় যে ওই রিপোর্টের মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো লেখা থাকলেও আমরা মনে করি মনে হয় এটা রোগ বা কিছু, কিন্তু এগুলো হচ্ছে নর্মাল। আমি জাস্ট নামগুলো বলি আর ছবি দেখে আপনারা বুঝে নেবেন যে এটা কি রকম অবস্থা। প্রথম হচ্ছে ফ্রিজিয়ান ক্যাপ। যদি ফ্রিজিয়ান ক্যাপ লেখা থাকে তাহলে দেখেন জাস্ট পাশেই একটা ছবি আছে, পিত্তথলিটা একদিক দিয়ে জাস্ট হচ্ছে আপনার একটা বেন্ডিং হয়ে গিয়েছে, বেন্ডিং, যেটাকে বলে হচ্ছে এটা কনজেনিটাল, এটা জন্মগতভাবেই তার এই অবস্থা। এই যে কনজেনিটাল অ্যানাটমিক্যাল একটা যে চেঞ্জ, জাস্ট হচ্ছে দেখেন একটু ভাঁজ হয়ে গিয়েছে উপরের ছবিটা, এটাই হচ্ছে ফ্রিজিয়ান ক্যাপ। এই ধরনের যদি থাকে এটা নরমাল, এটার কোনো প্যাথোলজিক্যাল কোনো সিগনিফিকেন্স নাই এবং এই ধরনের সমস্যা হলে রোগীর কোনো কষ্ট হয় না, রোগীকে কোনো চিকিৎসা দেওয়ারও প্রয়োজন হয় না। এরপর হচ্ছে দেখেন বাইলোবড গল ব্লাডার, নিচে দেখেন অনেক সময় মানুষের শরীরে 2টা গল ব্লাডার থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে বাইলোবড গল ব্লাডার, এবং এটাও হচ্ছে কনজেনিটাল একটা অবস্থা এবং এটা খুবই রেয়ার, এটা খুবই রেয়ার।
এটাও জন্মগতভাবে মানুষের থাকতে পারে। বাইলভ গল ব্লাডার হলে কিছুটা পেইন কখনো হতে পারে, তবে এটা খুবই রেয়ার। তারপর আমরা দেখি সেপ্টেটেড গল ব্লাডার। দেখেন উপরে একটা জাস্ট হচ্ছে তেলাপোকার মতো একটা ছবি আছে, দেখেন জাস্ট হচ্ছে মাঝে মাঝে মনে হয় যেন একটা সেপ্টামের মতো, সেপ্টামের মতো মানে হচ্ছে গল ব্লাডারটাই তিনটা ভাগে ভাগ করা, আসলে একটা গল ব্লাডারই, কিন্তু এইভাবে আপনার দেখা যাচ্ছে এই আল্ট্রাসোনোগ্রামে পাওয়া যায়। এটাকে বলা হচ্ছে সেপ্টেটেড গল ব্লাডার। এটাও খুবই নরমাল, এটাতেও খুব একটা সমস্যা হয় না। তো এই ধরনের রিপোর্ট পেলে আমরা পেশেন্টকে কোনো ট্রিটমেন্ট দিব না, এটা নরমাল বুঝতে হবে। হার্টম্যান পাউচ, হার্টম্যানস পাউচ, হার্টম্যান পাউচটা কি? দেখেন এই যে গল ব্লাডার নিচের ছবিটায়, গল ব্লাডার দেখেন নিচের দিকে জাস্ট বি যে আছে, বির উপরে একটু জাস্ট এদিক দিয়ে একটু মানে একটা পোচ, একটা পকেটের মতো বের হয়ে গিয়েছে, একটা পকেটের মতো বের হয়ে গিয়েছে। এই ধরনের যদি পাওয়া যায় এটাগুলোকেও নরমাল বলা হবে। তো বিষয় হচ্ছে নরমাল অ্যানাটমিক্যাল ভেরিয়েন্টস আমরা জেনে নিলাম এই ধরনের হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ফিজিওলজি মানে ফাংশন অফ গল ব্লাডার। এটা সবাই আমরা জানি, আমি জাস্ট একটু আপনাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যে গল ব্লাডারের মেইন কাজই হচ্ছে, পিত্তথলির মেইন কাজই হচ্ছে পিত্তটাকে জমা করিয়ে রাখা। পিত্তটাকে জমা করিয়ে রাখা হচ্ছে পিত্তথলির মেইন কাজ। তারপর দেখেন পিত্ত রসটা মেইনলি হচ্ছে তৈরি হয় কোথায়? লিভারে। লিভার থেকে এটা গল ব্লাডারে আসে, কিছু গল ব্লাডারে এসে জমা হয়ে যায়, আর প্রয়োজন বোধে আমাদের এই যে ডিউডেনামের সেকেন্ড পার্টে যখন খাবার আসে তখন এটা চলে আসে, কিছু আসে। তো বিষয় হচ্ছে একদিনে একজন সুস্থ মানুষ প্রায় 27 থেকে 34 আউন্স পর্যন্ত আপনার এইরকম বাইল সিক্রেশন করতে পারে। তো বিষয় হচ্ছে আমি একটা বিষয় বলি আপনাদেরকে যে বাইলটা কখন কিভাবে সিক্রেশন হয়। দেখেন এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জাস্ট জানার জন্য। এটা জানার মাধ্যমে একজন মেডিকেল প্র্যাকটিশনার অবশ্যই এটা একটা সফলতা যে উনি এটা জানবে কিভাবে। একেবারেই সিম্পল, যখন আমাদের ডিউডেনাম যেটা হচ্ছে ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে ডিউডেনাম, সরি সেকেন্ড পার্ট, সরি ডিউডেনামের সেকেন্ড পার্ট আর কি, ইন্টেস্টাইনের প্রথম পার্ট হচ্ছে ডিউডেনাম, আর ডিউডেনামের সেকেন্ড পার্টে যখন কোনো একটা খাবার আসে, সেটা ফ্যাট ফ্যাট টাইপের খাবার মানে চর্বি টাইপের কখনো খাবার যখনই আসে, তখন এই ডিউডেনাম থেকে একটা হরমোন রিলিজ হয়, একটা হরমোন সিক্রেশন হয় যেটাকে বলা হচ্ছে কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন হরমোন। এই হরমোনটা যখনই সিক্রেশন হয় মানে খাবার যখনই চলে আসে, বিশেষ করে ফ্যাট, তখনই এই হরমোনটা সিক্রেশন হয়। হরমোনটা সোজা চলে যায় হচ্ছে আপনার এই বাইল ডাক্টের মাধ্যমে গল ব্লাডারে চলে যায়। আর এই গল ব্লাডারে গিয়ে তখন গল ব্লাডারকে এটা আপনার কন্ট্রাক্ট করার জন্য সিগন্যাল দেয়। এই হরমোন কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট মানে কি? সংকুচিত করা। আর গল ব্লাডারটা যখনই সংকুচিত হয়ে যায় তখনই হচ্ছে বাইলটা সিক্রেশন হয়ে কোথায়? ওই যে যেখানে খাবার আসছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে চলে আসে। এখন কথা হচ্ছে যদি দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকি তাহলে কি অবস্থা হয়? দীর্ঘ সময়ে যদি আমরা না খেয়ে থাকি তাহলে আমাদের এই বাইলটা সিক্রেশন হয় না, বাইল গল ব্লাডারেই থেকে যায়। তো গল ব্লাডারে যদি লং টাইম বাইল থেকে যায়, সেই বাইলটাই আস্তে আস্তে সেখানে এটা কনসিস্টেন্সি বাড়তে থাকে, কনসিস্টেন্সি বলবো না, এটা আরো ঘনত্ব বাড়তে থাকে, ডেন্সিটি বাড়তে থাকে এবং এটা স্টোনে রূপান্তরিত হয়। তো জাস্ট হচ্ছে মেকানিজমটা পড়ে নিলাম। আমরা গল ব্লাডারের মোটামুটি অ্যানাটমি ফিজিওলজি শেষ করে ফেলছি, আমরা ডিজিজের মধ্যে চলে যাচ্ছি। দেখেন ডিজিজ অফ গল ব্লাডার, অনেক ডিজিজ। কোলিসিস্টাইটিস এক নাম্বার, কোলিসিস্টাইটিস, কোলিলিয়াসিস, গল ব্লাডার ক্যান্সার, বিলিয়ারি স্লাজ, গল ব্লাডার ক্যান্সার দুইবার লেখা হয়েছে, গল ব্লাডার পলিপস, গল স্টোন প্যানক্রিয়েটাইটিস, পোর্সেলেইন গল ব্লাডার। আমরা জাস্ট হচ্ছে এখানে দেখেন গল স্টোন নিয়ে আমরা বিস্তারিত পড়বো। বিলিয়ারি স্লাজ আমরা ছোট জিনিসগুলো শেষ করি, তারপর দুইটা রোগ পরে পড়ছি। বিলিয়ারি স্লাজ কি? বিলিয়ারি স্লাজ হচ্ছে গল ব্লাডারের মধ্যে ছোট ছোট কোলেস্টেরল ক্রিস্টাল, কোলেস্টেরলের দানা গল ব্লাডারের মধ্যে, বা ক্যালসিয়াম বাইকার্বনেটের দানা গল ব্লাডারের মধ্যে জমা হতে থাকে। এটা হচ্ছে আপনার একটা পাথর জমার প্রাইমারি অবস্থা। আচ্ছা, এটা কেন হয়?
এটা হচ্ছে আপনার বাইল যদি বা পিত্ত রস যদি বেশি ঘন হয়ে যায়, আর পিত্ত রসটা যদি আপনার দীর্ঘ সময় মানুষ না খেয়ে থাকে, তাহলে আস্তে আস্তে করে এটা এই এই বিলিয়ারি স্লাজ বা বিলিয়ারি স্যান্ড বা বালির মতো এরকম জমা হতে প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত সময় লাগে। তো এই যে অবস্থা, লং টাইম না খেয়ে থাকা, তো এই অবস্থাটাকে, শুধু এটা না আরো কারণ আছে, আমি সেটাও বলবো। তো এইভাবে করে বিলিয়ারি স্লাজ গুলো বা বিলিয়ারি স্যান্ড গুলো জমা হয়। যদি কোনো রিপোর্টে এরকম আমরা দেখি, তাহলে আমরা বুঝবো যে তাদের গলস্টোন হতে যাচ্ছে। তো 1 নাম্বার বলছি, এটা হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে লং টাইম না খেয়ে থাকা, দীর্ঘ সময় পেশেন্ট যদি না খেয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে যদি মনে করেন কোনো কারণে যে আমাদের পিত্ত নালী যেটা বা বিলিয়ারি বাইল ডাক্ট যেটা, সেটার মধ্যে একটা অবস্ট্রাকশন বা এটা বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে? ধরেন একটা পাথরের মাধ্যমেও বন্ধ হয়ে যেতে পারে, একটা কৃমির মাধ্যমেও বন্ধ হয়ে যেতে পারে। তো এই যে অবস্থা, এই অবস্থা যদি দীর্ঘ সময় এই অবস্ট্রাকশনের কারণে বাইল বা পিত্ত রসটা গলব্লাডার থেকে না আসতে পারে, তাহলেও এই বিলিয়ারি স্লাজ জমে এবং এটাই পরবর্তীতে গলস্টোনের দিকে চলে যায়। একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে সেফালোস্পোরিন হচ্ছে 3rd জেনারেশন সেফালোস্পোরিন, এটা এলোপ্যাথিক একটা অ্যান্টিবায়োটিক। এই 3rd জেনারেশন সেফালোস্পোরিন যারা লং টার্ম নিচ্ছে, দীর্ঘ সময় নিচ্ছে, তাদের কিন্তু এই বিলিয়ারি স্লাজ অথবা গল স্টোন হওয়ার রিস্ক থাকে এবং বেশি। আমরা গল ব্লাডার ক্যান্সার, এটা নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। গল স্টোন প্যানক্রিয়েটাইটিস, দেখেন গল স্টোন প্যানক্রিয়েটাইটিস কি? যদি একটি পাথর আমাদের পিত্তথলি থেকে বের হয়ে এসে জাস্ট হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট, আমরা বলছি যে প্যানক্রিয়াস থেকে একটা নালী এসে এই বাইল ডাক্ট বা পিত্ত নালীর সাথে মিলে এই যে প্যানক্রিয়েটিক ডাক্টের মধ্যে বা মুখে যদি এটা যদি আপনার মনে করেন ইম্প্যাক্ট হয়ে যায়, মানে জাস্ট এখানে থেকে গেল, জমা হয়ে গেল, বা এটাকে ব্লক করে দিল যে প্যানক্রিয়েটিক ডাক্টটাকে, তাহলে এই যে প্যানক্রিয়াসের থেকে যে প্যানক্রিয়েটিক জুস আসার কথা, তা আসছে না। আর না আসার কারণে একটা সিরিয়াস একটা কন্ডিশন তৈরি হচ্ছে বা ইনফ্লামেশন তৈরি হচ্ছে প্যানক্রিয়াসে, এটাকে বলছে গল স্টোন প্যানক্রিয়েটাইটিস। দেখেন গল স্টোনের কারণে প্যানক্রিয়াসেও কিন্তু ইনফ্লামেশন হয়। জি, এরপরে আরেকটা আমরা পড়ি, সেটা হচ্ছে পোর্সেলেইন গল ব্লাডার। পোর্সেলেইন গল ব্লাডার, আমরা জানি পোর্সেলিনের অনেক কিছু আমাদের সমাজে আমরা অনেক বাসন কোসন ইউজ করি। এই পোর্সেলিনটা যেরকম সাদা, এরকম গল ব্লাডার ওয়ালে কিছু মানে আপনার ক্যালসিফিকেশন দেখা যায়, সাদা হয়ে যায়, বা এখানে কিছু ফাইব্রাস টিস্যু ডেভেলপ করে, ফাইব্রোসিস হয়। আমি এর সাথে ফাইব্রোসিসের সাথে একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন কোভিড পেশেন্ট যারা বর্তমান সময় করোনা যারা আক্রান্ত, তাদের যখন এই যে চেস্ট এক্সরে করার পরে, যারা খুব টার্সিয়ারি লেভেলে থাকে, চেস্ট এক্সরে করার পরে দেখেন যে তাদের এই যে এক্সরে ফিল্মটা কমপ্লিটলি সাদা হয়ে যায়, একদম সাদা। এই যে সাদা অবস্থা, এটাকে বলে ক্যালসিফিকেশন। তাদের ওইখানে ক্যালসিফিকেশন অথবা ফাইব্রোসিস ডেভেলপ করে। তো এইভাবেই গল ব্লাডারের মধ্যেও ক্যালসিফিকেশন হতে পারে। এবং সেটা কেন হয়? যাদের দীর্ঘদিন থেকে কোলিসিস্টাইটিস আছে, মানে গল ব্লাডারে ইনফ্লামেশন আছে, গল ব্লাডারে পাথর আছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে সেলেন গল ব্লাডার দেখা যায়। আমরা যদি এই ধরনের পেশেন্ট রিপোর্ট সহ পাই, তাহলে এটার প্রগনোসিস হচ্ছে ভেরি ব্যাড, ভেরি ব্যাড। পোর্সেলেন গল ব্লাডার থেকে পেশেন্ট ক্যান্সারের দিকে যাচ্ছে, এটা বুঝতে হবে। পোর্সেলেন গল ব্লাডারের রোগী যখনই আসবে, জাস্ট এই পেশেন্টটা ক্যান্সারের দিকে যাচ্ছে। তো এই যে অবস্থা, এটা হচ্ছে ম্যালিগনেন্ট অবস্থা বা ক্যান্সারের পূর্বাবস্থা। এবং পোর্সেলেন গল ব্লাডার থেকে 60% রোগী গল ব্লাডার কার্সিনোমার দিকে চলে যায়। আচ্ছা, গল ব্লাডার পলিপ, দেখেন গল ব্লাডারে পলিপ হয়, আমরা দেখি নাকে নাকে পলিপ হয় বা বিভিন্ন জায়গায় পলিপ হয়, তাই গল ব্লাডারেও কিন্তু পলিপ হয়। কিভাবে পলিপ হয়? এই গল ব্লাডারের লুমেনে কোলেস্টেরল জমে যায়। কোলেস্টেরল জাস্ট হলো গল ব্লাডারের ভিতরের দিকের লুমেনে কোলেস্টেরল জমে। আচ্ছা, এখন কোলেস্টেরলের বিষয়ে আমি শেষে বলবো। কোলেস্টেরল জমার পরে দেখা যাচ্ছে এই যে গল ব্লাডারের যে মিউকোসা গুলো থাকে বা মিউকাস মেমব্রেন গুলো, এগুলো আস্তে আস্তে প্রোট্রিউশন হয়ে যায়, মানে ফুলে যায়। এই যে ফুলে যায়, ফুলে যাওয়ার কারণেই পলিপ এখানে হয়ে যায়। এবং এই পলিপকে, যাদের এইরকম গল ব্লাডারে পলিপ থাকে, অনেকগুলো পলিপ, তাদের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে লেখা থাকে স্ট্রবেরি গল ব্লাডার। স্ট্রবেরি গল ব্লাডার, এটা আমরা মনে রাখতে পারি, স্ট্রবেরি গল ব্লাডার।
আচ্ছা, এখন কথা হচ্ছে যদি এই পলিপের সাইজ দেখেন, যদি এই পলিপের সাইজ হচ্ছে 1 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে এই রোগী ক্যান্সারে আক্রান্ত হওয়ার স্ট্রং রিস্কের মধ্যে আছে, স্ট্রং রিস্কে। এই গলব্লাডার পলিপের রোগী স্বাভাবিকভাবেই অ্যাসিম্পটোমেটিক অবস্থায় থাকে, কোনো সিমটম দেখা যায় না, অ্যাসিম্পটোমেটিক অবস্থায় থাকে। তো এই ক্যান্সারের ক্ষেত্রে দুইটা কমন জিনিস এখানে আছে, বিনাইন অ্যাডেনোমা আর হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। আমরা এরপরে চলে যাই গুরুত্বপূর্ণ টপিকস, আমাদের গল স্টোন, কোলিলিথিয়াসিস। কোলিলিথিয়াসিস নিয়ে আমরা বলছি যে গল স্টোন কি, এটা হচ্ছে গল ব্লাডারের মধ্যে পাথর জমে যাওয়া, একটা সলিড একটা ম্যাটেরিয়াল, সেটা অবশ্যই পাথরের মাধ্যমে হয়, যেটাকে আচ্ছা পাথরই। তো এখানে হচ্ছে পাথর এক থাকতে একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, সিঙ্গেলও থাকতে পারে। তো এখন হচ্ছে এই গল ব্লাডারের যে পাথর, এটা স্বাভাবিকভাবে দুই ধরনের, যেটাকে বলা হচ্ছে কোলেস্টেরল স্টোন আর একটা হচ্ছে পিগমেন্ট স্টোন। এখন এখানে কোলেস্টেরল কেন? কোলেস্টেরলটা আমাদের এই যে এই আপনার হচ্ছে লিভার থেকে কোলেস্টেরলটা মেইনলি হচ্ছে আমাদের বাইল প্রোডাকশনের জন্য কোলেস্টেরল এখানে হেল্প করে। আর বাইলের সাথে মানে পিত্ত রসের সাথেও কোলেস্টেরল থাকে। এখন দেখা গিয়েছে যদি কোনো কারণে লিভার আক্রান্ত হয়ে যায়, মনে করেন হেপাটাইটিস হয়ে গেল, অথবা তার হচ্ছে অ্যালকোহল বেশি খাওয়ার কারণে তার লিভারটা ড্যামেজ হয়ে গেল, তাহলে লিভার দেখা যাচ্ছে এই অবস্থায়ও অধিক কোলেস্টেরল দেখা যাচ্ছে এখান থেকে বাইলের সাথে লিভার থেকে আসতে থাকে। এই যে অতিমাত্রায় কোলেস্টেরল যতটুকু বাইলের সাথে থাকার কথা তার চাইতে বেশি আছে। এই যে ফ্রি কোলেস্টেরল গুলো, এই ফ্রি কোলেস্টেরল গুলো এটা স্বাভাবিকভাবে পিত্তরসের সাথে বাইন্ড করা অবস্থায় থাকে, কিন্তু এই যে বেশি যে কোলেস্টেরল এগুলাই আস্তে আস্তে জমে পাথর হয়ে যায়। এবং এই পাথরের পরিমাণ, কোলেস্টেরল স্টোন হচ্ছে 80% রোগীর ক্ষেত্রে কোলেস্টেরল স্টোন হয়, 80% স্টোনই হচ্ছে কোলেস্টেরল স্টোন। এরপর হচ্ছে পিগমেন্ট স্টোন। আচ্ছা, পিগমেন্ট স্টোন কি? এটা হচ্ছে স্বাভাবিকভাবে বিলিরুবিন স্টোন। আচ্ছা, এখানে বিলিরুবিনের এখানে কাজ কি, বিলিরুবিন কেন আসছে? একটি বিষয় হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন আছে রক্তে, হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিনটা যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এখানে বিলিরুবিন মানে হয়, বিলিরুবিন হয়। তো এই বিলিরুবিন লিভার থেকে বাইলের মাধ্যমে বা পিত্ত রসের মাধ্যমে আপনার অফ দ্য ডিউডেনামে আসে এবং এটা আমাদের টয়লেটের সাথে বের হয়ে যায়। অনেক সময় হার্টের পোর্টাল ভেইনের মাধ্যমে, রক্তের মাধ্যমে গিয়ে কিডনির সাথেও বের হয়। তো এখন বিলিরুবিন যদি বেশি পরিমাণ, অতিরিক্ত পরিমাণ যদি হয়, তাহলে সেক্ষেত্রেও এগুলো জমে সেখানে হচ্ছে এই আপনার হচ্ছে পিগমেন্ট স্টোন বা বিলিরুবিন স্টোন হতে পারে। এবং এটা হচ্ছে 15% রোগীদের ক্ষেত্রে বিলিরুবিন স্টোন হয়। আর এই কোলেস্টেরল স্টোন এবং পিগমেন্ট স্টোন দুইটি একসাথে অনেক রোগীর ক্ষেত্রে মিক্সড অবস্থায় থাকে, সেটাকে বলা হচ্ছে মিক্সড স্টোন, এটা 5%। আচ্ছা, এখন কথা হচ্ছে গল ব্লাডার গল স্টোন কেন হয়, আমি অলরেডি বলে ফেলছি গল স্টোন কেন হয়, আমি ওইখানেই বলে ফেলছি। তো এখানে কথা হচ্ছে এই যে মনে করেন গল স্টোন, এক পেশেন্ট গল স্টোন নিয়ে বা কোলিলিথিয়াসিস নিয়ে আমাদের কাছে আসলে কিন্তু আমরা এই পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পারি যে লিপিড প্রোফাইল আমরা করি, যে তার কোলেস্টেরল লেভেলটা কি অবস্থায় আছে, আমরা বিলিরুবিন লেভেল করি, তার কি অবস্থায় বিলিরুবিন লেভেলটা আছে এটা দেখার জন্য। এরপর হচ্ছে এই কি কি লক্ষণ দেখা যায়, যাদের গল স্টোন হয় তাদের কি কি লক্ষণ দেখা যায়। এখানে সর্বপ্রথম হচ্ছে যেই রিজিয়নের কথা, আমাদের যে অ্যাবডোমেনের বা পেটের যে অংশে পিত্তথলিটা থাকে সেখানে ব্যথা থাকে, ব্যথা অনুভব হয়। আর হচ্ছে আপনার এই ব্যথাটা দেখা যাচ্ছে এই পিত্তথলির জায়গা থেকে রেডিয়েট করে, এক্সটেন্ড করে আপনার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে দুই স্কেপুলার মাঝখানে, অথবা রাইট স্কেপুলার একদম নিচে, অথবা কাঁধের মধ্যে এই ব্যথাটা যেতে পারে, রেডিয়েট করতে পারে। এখন কথা হচ্ছে আমার ব্যথা হলো পিত্তথলিতে, ব্যথা ওইখানে কেন যাবে? এর জন্যই আমরা বলছি যে গল ব্লাডারে যে নার্ভ সাপ্লাই সেটা হচ্ছে সিলিয়াক প্লেক্সাস অফ নার্ভ, এবং সিলিয়াক প্লেক্সাস অফ নার্ভটা হচ্ছে ফ্রেনিক নার্ভ, তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, তারপরে হচ্ছে ভেগাস নার্ভ, এই তিনটার ব্রাঞ্চ। তো এখন এই দেখেন এই ফ্রেনিক নার্ভটা মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে আমাদের যেই রাইট স্কেপুলা, আমরা যে স্কন্দের কথা বলেছি,
বিশেষ করে পিঠের দিকে রাইট স্কেপুলার মধ্যে ফ্রেনিক নার্ভ সাপ্লাই দেয়, এই জন্য ব্যথাটা এখান থেকে রেডিয়েট করে রাইট স্কেপুলায় চলে যায়। একইভাবে দেখেন সিম্প্যাথেটিক নার্ভ, এটা সাপ্লাই দেয় হচ্ছে কাঁধের মধ্যে, এই ব্যথার জন্য কাঁধে চলে যায়। একইভাবে দেখেন নার্ভ, এই নার্ভটা সাপ্লাই হচ্ছে স্টোমাকে, এই জন্য এই গল ব্লাডারের ব্যথা চলে যায় হচ্ছে আপনার পাকস্থলীতে, ব্যথা যেতে পারে, আবার পাকস্থলীতে এই কারণে রোগীর আরো কিছু অসুবিধা হতে পারে। যেমন মনে করেন ঠিকভাবে যদি পিত্তরস না আসে, হ্যাঁ, গল স্টোনের কারণে, তাহলে রোগীর ইনডাইজেশন হতে পারে, খাবার হজম হয় না ঠিকভাবে, গ্যাস হয় বা হার্টবার্ন মানে জ্বালা পোড়া হয়, ভমিটিং হতে পারে রোগীর অতিরিক্ত পরিমাণে, এবং হচ্ছে তার জ্বর থাকতে পারে। এবং যদি যদি মনে করেন কোনো কারণে শরীরে বিলিরুবিনের পরিমাণ দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তাহলে আপনার বেশ জন্ডিস ডেভেলপ করতে পারে। এখন কথা হচ্ছে কাদের কাদের এই গল ব্লাডারের পাথর হওয়ার পসিবিলিটি আছে, সবার তো হবে না। তো সর্বপ্রথম হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, যাদের ফ্যামিলিতে আছে তাদের ক্ষেত্রে হয়। তারপর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। কেন মহিলাদের ক্ষেত্রে বেশি হয় আমি এটা বলে ফেলি। মহিলাদের ক্ষেত্রে বেশি হয় হচ্ছে মহিলারা বার্থ কন্ট্রোল পিল খায়, এই জন্য বার্থ কন্ট্রোল পিল যারা লং টাইম থেকে খায় তাদের পিত্তথলিতে পাথর হতে পারে। এবং দেখা যাচ্ছে ৪৫ বছরের পরে অনেক মহিলাই তাদেরকে মানে ইয়াং দেখানোর জন্য তারা দেখা যাচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, মানে বাইরের থেকে হরমোন নেয়, সেই হরমোনের জন্য কিন্তু এই বার্থ কন্ট্রোল পিলের মাধ্যমে হরমোন নেয়, কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে আরো মানে ব্রড স্পেকট্রামে এসে হরমোন নেয়। এই অবস্থার কারণে দেখা যাচ্ছে তাদের পাথর হওয়ার রিস্ক বেশি, বিশেষ করে ৪০ বছরের উপরে বেশি হয়, এবং হচ্ছে মোটা মানুষের বেশি হয়, এবং যারা হচ্ছে মনে করেন ডায়েটের মধ্যে, যাদের খাবার দাবারের মধ্যে যারা দেখা যাচ্ছে আপনার ফাইবার টাইপের ডায়েট গুলো খায় না, যারা দেখা যাচ্ছে বেশি পরিমাণে ফ্যাট খাবার খায়, কোলেস্টেরল খায়, তারা দেখা যাচ্ছে এটার রিস্কের মধ্যে থাকে। এখন কোলেস্টেরল দেখেন, কোলেস্টেরলের অনেকগুলো সোর্স আছে, এটা বিস্তারিত বলতে গেলে অনেক, শুধু বলবো যে আমাদের যে সয়াবিন তেলের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল এবং অনেক কিছু আছে। তো এইভাবে করে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন থেকে এক্সারসাইজ ব্যায়াম ট্যায়াম করে না, তাদের, যারা দেখা যাচ্ছে প্রেগনেন্ট অবস্থায় একটা রিস্ক থাকে, ডায়াবেটিস অবস্থায় থাকে, হিমোলাইটিক অ্যানিমিয়ার অবস্থায় থাকে, এবং যারা লং টাইম, আমরা বলেছি যারা লং টাইম ফাস্টিং অবস্থায় থাকে, ফাস্টিং মানে হচ্ছে যারা না খেয়ে থাকে, তাদের এই পিত্তথলিতে পাথর হওয়ার রিস্ক বেশি। এবং কেন হয় সেটা আমরা বলেছি। এখন হচ্ছে কমপ্লিকেশন অফ গল স্টোন। গল স্টোন হলে কি কি কমপ্লিকেশন দেখা যায়? দেখেন, গল স্টোন হলে অনেকগুলো কমপ্লিকেশনের মধ্যে একটা কমপ্লিকেশন হচ্ছে কোলিসিস্টাইটিস। এখন কোলিসিস্টাইটিস গল স্টোন ছাড়াও অনেকগুলো কারণে হয়, সেটা আমরা বলবো, কিন্তু গল স্টোনের কারণে কোলিসিস্টাইটিস হতে পারে। কেন? জাস্ট গল স্টোনটা একটু নাড়াচাড়া করছে, এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে, তাহলে সেখানে দেখা যাচ্ছে একটা ইরিটেশন হচ্ছে, মিউকাস মেমব্রেন গুলোকে নষ্ট করছে, সেই জায়গায় সেখানে কোলিসিস্টাইটিস হতে পারে। তারপর হচ্ছে দেখেন, যদি বাইল ডাক্ট যদি ব্লক হয়ে যায়, বাইল ডাক্ট ব্লক হয়ে যেতে পারে, মানে আমাদের যে পিত্ত নালীটা ব্লক হয়ে যেতে পারে পাথরের মাধ্যমে। আর যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে? জন্ডিস হবে, স্বাভাবিকভাবে জন্ডিস হবে। তারপর আমরা বলছি প্যানক্রিয়াটাইটিস হতে পারে এই জন্য। আরেকটি বিষয় হচ্ছে অ্যাকিউট কোলেনজাইটিস। অ্যাকিউট কোলেনজাইটিস কি? যদি এই যে পিত্ত নালীর মধ্যে যদি ইনফেকশন হয়, আর সেই ইনফেকশনটা যদি আপনার যদি পিত্ত যে পাথরই যদি জমে সেখানে যদি ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তাহলেও কিন্তু আপনার এটাও একটা কমপ্লিকেশন, অ্যাকিউট কোলেনজাইটিস। এরপরে সর্বশেষ কথা হচ্ছে গল ব্লাডার ক্যান্সার। গল ব্লাডার ক্যান্সার নিয়ে আমরা বিস্তারিত বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটার সাথে স্টোনের রিলেশন আছে। আপনারা আশা করি শেষ পর্যন্ত থাকবেন। গল স্টোন আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? এক নাম্বার হচ্ছে আমরা লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে। আমরা বলেছি কেন হয়, যারা সেডেন্টারি লাইফ, এক্সারসাইজ করে না, তাহলে তাদেরকে একটু হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সবসময় বসে থাকা শুয়ে থাকা এটা করা যাবে না। ২ নাম্বার হচ্ছে আমাদেরকে একটু হাই ফাইবার ডায়েট, যেমন মনে করেন হাই ফাইবার ডায়েট কি? প্রচুর সবজি, সবজিতে হাই ফাইবার আছে। গুড ফ্যাট, ভালো ফ্যাট গুলো, ভালো ফ্যাট বলতে যেমন মাছের তেল, অলিভ অয়েল, জলপাইয়ের তেল, হ্যাঁ, এখন সরিষার তেলের কথা বলা হচ্ছে। তো এই যে এগুলো মানে আমাদেরকে খেতে হবে। তারপর হচ্ছে একটি বিষয় হলো আপনার বেশি পরিমাণে মিষ্টি খায়, তাদেরকে মিষ্টি খাবার মানে কমায় দিতে হবে। আর আনহেলদি ফ্যাট মানে হচ্ছে যারা রেগুলার দেখা যাচ্ছে মাংস খাচ্ছে, রেগুলার দেখা যাচ্ছে শুকরের মাংস খাচ্ছে, যারা দেখা যাচ্ছে গরুর মাংস খাচ্ছে, রেগুলার গরুর মাংস খেয়ে যাচ্ছে 30 দিন, তো
তো এই যে অবস্থা তাদের হতে পারে। আচ্ছা, তারপর রেগুলার এক্সারসাইজ বলছে যে কমপক্ষে 30 মিনিট আপনার এক্সারসাইজ করার জন্য সপ্তাহে 5 দিন। তারপরে হচ্ছে যারা বার্থ কন্ট্রোল পিল নেন তারা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে হবে। অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে হবে। বার্থ কন্ট্রোল পিলের অনেকগুলো সাইড এফেক্টের মধ্যে একটা বড় সাইড এফেক্ট হচ্ছে গল ব্লাডার স্টোন। এছাড়া সবাই জানেন বার্থ কন্ট্রোল পিল আরো অনেক 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 সমস্যা করে। আমরা রেগুলার এই ধরনের পেশেন্ট রেগুলার পাই। যে আমরা এরপরে যে হচ্ছে কোলেসিস্টাইটিস, একটা স্লাইডের মধ্যে কোলেসিস্টাইটিস কমপ্লিটলি শেষ করে দিব। কোলেসিস্টাইটিস, স্লাইড চেঞ্জ হচ্ছে না, হবে মনে হয়। কোলেসিস্টাইটিসের মধ্যে দেখেন 3 ধরনের কোলেসিস্টাইটিস আমাদের হয়। 3 ধরনের কোলেসিস্টাইটিস হয়। একটা হচ্ছে একেলকুলাস কোলেসিস্টাইটিস, একটা হচ্ছে অ্যাকিউট কোলেসিস্টাইটিস, আর একটা হচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস। একেলকুলাস কোলেসিস্টাইটিস আমরা এটা দিয়ে বুঝতে পারছি কোন ধরনের পাথর ছাড়া কোলেসিস্টাইটিস হয়। এখন কোলেসিস্টাইটিস হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলির ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশন কি, আমরা যদি এটাকে সোজাভাবে বলতে চাই যে 5টা জিনিসের কম্বিনেশন হচ্ছে ইনফ্লামেশন। একটা হচ্ছে জায়গাটা রেড হয়ে যাবে, জায়গাটা ফুলে যাবে, সুয়েলিং হবে, জায়গাটা পেইন হবে, তারপর হচ্ছে জায়গাটা হিট হবে, এবং ওই জায়গাটা দেখা যাচ্ছে যে কাজ করার ক্যাপাসিটি আছে বা যে কাজ করতো সেই কাজটা করতে পারবে না। এই 5 ধরনের যদি সিমটম থাকে বা থাকে, অবস্থা থাকে, সেটাকে আমরা বলবো ইনফ্লামেশন। আর যদি গল ব্লাডারে এই অবস্থা থাকে সেটাকে বলবো কোলেসিস্টাইটিস। আর যখন পাথর ছাড়া অন্য কারণে এই কোলেসিস্টাইটিস হয় সেটাকে বলবো একেলকুলাস কোলেসিস্টাইটিস। তো এখন কথা হচ্ছে এই একেলকুলাস এখানে হচ্ছে 90 থেকে 95% হচ্ছে রোগীদের ক্ষেত্রে অ্যাকিউট কোলেসিস্টাইটিস হয়, যেটা গল স্টোনের কারণে হয়। ওভারঅল কথা হচ্ছে এই যে কোলেসিস্টাইটিসের মধ্যে 90 থেকে 95 ভাগই পাথরের কারণে হয়। আর বাকি যে অংশটুকু এটা বাকি অন্যান্য কারণে হয়। যেমন 5 থেকে 10% হচ্ছে মাত্র একেলকুলাস কোলেসিস্টাইটিস। এখন একেলকুলাস কোলেসিস্টাইটিস অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে রোগী যদি সেপসিস যদি হয়, রোগীর কন্ডিশন যদি হয়, স্বাস্থ্যের অবস্থা যে তাকে মানে খুবই সেপসিস মানে হচ্ছে মনে করেন এমন ব্যাকটেরিয়া আক্রান্ত করেছে একদম রোগীর অবস্থা খুবই খারাপ, বিষাক্ত অবস্থা হয়ে গেছে রোগীর। তো এই ধরনের অবস্থায় কিন্তু তার গল ব্লাডার বা প্রত্যেকটা অর্গানে আক্রান্ত হতে পারে, তার মধ্যে গল ব্লাডার হতে পারে। আচ্ছা, এছাড়া আরেকটি বিষয় আছে এই ক্যালকুলাস কোলেসিস্টাইটিসের মধ্যে, আরেকটি বিষয় হচ্ছে ওয়ার্ম, কৃমিজনিত কারণেও কোলেসিস্টাইটিস হতে পারে। অ্যাকিউট কোলেসিস্টাইটিস আমরা এবার অ্যাকিউট কোলেসিস্টাইটিস, এটা হচ্ছে এই আপনার হচ্ছে কোলেসিস্টাইটিসের মধ্যে অ্যাকিউট ইনফ্লামেশন অফ দ্য গল ব্লাডার ডিউ টু গল ব্লাডার ইনফ্লামেশন। আচ্ছা, এখানে হচ্ছে গল ব্লাডারে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়, তারপর হচ্ছে ইসকেমিয়া যদি হয়, তাহলে কি হবে, যে কোষগুলো মরে যাবে। স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে কোথাও শরীরের যে কোথাও রক্ত সাপ্লাই ঠিকভাবে না গেলে কোষগুলো ওইখানে মরে যায়। এখানেও একই অবস্থা হবে, ইসকেমিয়ার কারণে হতে পারে আর ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। কিছু ব্যাকটেরিয়া এখানে এই কোলেসিস্টাইটিস বা অ্যাকিউট কোলেসিস্টাইটিস করতে পারে। আর এখন এই অ্যাকিউট কোলেসিস্টাইটিস কি আবার এটাও বলা হয় ওয়ার্ম ইনডিউসড কোলেসিস্টাইটিস কেও অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর মধ্যে পড়ে। ওয়ার্ম ইনডিউসড কোলেসিস্টাইটিস, এখন ওয়ার্ম ইনডিউসড কি, মানে কৃমি জনিত কারণে যদি কোলেসিস্টাইটিস হয়, এটাও একটা অ্যাকিউট কোলেসিস্টাইটিস। কৃমি যখন চলে যায় তাহলে সেটা ভালো হয়ে যায়, অথবা যদি না যায় তাহলে তো এটার জন্য ব্যবস্থা নিতে হয়। আচ্ছা, সাইন সিমটম কি, এই যে অ্যাকিউট কোলেসিস্টাইটিসের কি কি লক্ষণ দেখা যায়? এখানে অ্যাকিউট কোলেসিস্টাইটিসে যে গল ব্লাডারটা যেখানে থাকে সেখানে খুবই ব্যথা হয় এবং হচ্ছে রোগীর জ্বর থাকে, লো গ্রেড ফিভার, হালকা জ্বর থাকে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এই যে কোলেসিস্টাইটিসে দেখা যাচ্ছে মার্ফিস সাইন, এটা যদি পজিটিভ হয় তাহলে 99 ভাগ রোগীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোলেসিস্টাইটিস হয়েছে। মার্ফিস সাইন কি এটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিব। মার্ফিস সাইন আছে, আমরা ইনভেস্টিগেশনে বা ক্লিনিক্যাল এক্সামিনেশনে গেলে মার্ফিস সাইনটা বুঝিয়ে দিব। তো এখন হচ্ছে মার্ফিস সাইন পজিটিভ হলে 99 ভাগ রোগীর ক্ষেত্রেই তার কোলেসিস্টাইটিস হয়েছে, এটা বুঝতে হবে। এখন ক্রনিক কোলেসিস্টাইটিস কি, যারা দীর্ঘদিন থেকে এই অ্যাকিউট কোলেসিস্টাইটিস নিয়েই আছেন বা কিছুদিন পর পরে সিমটম আসে যায়, এই অবস্থা যদি হয়, এভাবে থাকতে থাকতে অনেক সময় দীর্ঘদিন চলতে গিয়ে এটা দেখা যাচ্ছে ক্রনিক কোলেসিস্টাইটিস অবস্থা হয়ে যায়। এটাতেও মেইন কারণ হচ্ছে গল স্টোন, এটা তো অবশ্যই, মানে এই কোলেসিস্টাইটিসের বলছি 90 থেকে 95% হচ্ছে গল স্টোন। আচ্ছা, তারপর হচ্ছে এই ক্রনিক কোলেসিস্টাইটিসটা মেইনলি অ্যাসিম্পটোমেটিক অবস্থা, মানে এটার খুব একটা লক্ষণ দেখা যায় না। আর কিছু ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মাঝে মধ্যে আমি যা বলছি
যে ব্যথা আসে, ব্যথা যায় পেটের উপরের ডান পাশে, রাইট আপার কোয়াড্রেন্টে। তো এই ধরনের রোগীদের একটা মানে আপনি হিস্ট্রি পাবেন, তারা ফ্যাটি ফুড, যে ফ্যাট টাইপের ফুড যদি খায়, তাদের এই ফ্যাট ফ্যাট টাইপের ফুড গুলো দেখা যাচ্ছে হজম হয় না। এই ধরনের হিস্ট্রি আপনি পেশেন্টের কাছে পাবেন। আচ্ছা, আমাদের কোলিসিস্টিটিস শেষ। গল ব্লাডার কার্সিনোমা, আমরা বলেছি যে 60 থেকে 70% গল ব্লাডার কার্সিনোমা অকার ডিউ টু ক্রনিক ইরিটেশন ইন দ্য গল ব্লাডার ওয়াল বাই স্টোনস। এই যে দেখেন, আমরা গল ব্লাডারের, আমরা পিত্তথলির পাথরের চিকিৎসা করি, দীর্ঘদিন যদি এটা থেকে যায়, এই যে তার ক্রনিক কোলিসিস্টাইটিস, তাহলে এই যে অবস্থা থেকে কিন্তু 60 থেকে 70 ভাগ যে গল ব্লাডারের ক্যান্সার, এটা এই গল ব্লাডারের পাথরের কারণেই কিন্তু হয়। ঠিক আছে, তবে একটা আশার দিক হচ্ছে যত মানুষের পলিলিথিয়াসিস আছে তার থেকে মাত্র 1 থেকে 1.4% রোগীদেরই পলিলিথিয়াসিসের কারণে ক্যান্সার হয়, গল ব্লাডারের ক্যান্সার হয়। দুইটি বিষয়ে কিন্তু প্যাচ লাগানো যাবে না। প্রথম বলছি যে 60 থেকে 70% গল ব্লাডার কার্সিনোমা এটা হয় হচ্ছে গল ব্লাডার স্টোনের কারণে, কিন্তু যত কার্সিনোমা হয় তার থেকে 60 থেকে 70 ভাগ গল ব্লাডার স্টোনের কারণে হয়। কিন্তু যত গল ব্লাডার স্টোন হয় তার থেকে শুধু 1 থেকে 1.4% রোগীদেরই ক্যান্সার হয়। তার মানে আমাদের এখানেই হচ্ছে আমাদের অপরচুনিটি বুঝতে হবে যে বাকি প্রায় 98% পেশেন্টের ট্রিটমেন্ট করার আমাদের সুযোগ আছে। তার মানে সকল রোগীদের কিন্তু ক্যান্সার হবে না। আমরা পোর্সেলিন গল ব্লাডার বলছি, পোর্সেলিন গল ব্লাডার একটা রিস্ক ফ্যাক্টর, বা পোর্সেলিন গল ব্লাডার হলে আমরা বলছি এটা ক্যান্সার হতে পারে। আর এই গল ব্লাডার ক্যান্সারটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে মহিলাদের বেশি হয়, যেটা 3:1। তারপর হচ্ছে 98% গল ব্লাডার কার্সিনোমা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা উইথ স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব না, এটা অনেক বড় জিনিস। এখন কথা হচ্ছে গল ব্লাডার কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর আমরা বলছি যে 80 to 90% মানে আপনার হচ্ছে গল ব্লাডার কার্সিনোমা হচ্ছে গল স্টোন থেকে হয়। যাদের ক্রনিক পলিসিস্টাইটিস থাকে তাদের হয়, পোর্সেলিন গল ব্লাডার হয়। আচ্ছা, একটা বিষয় এখানে নতুন, গল ব্লাডার পলিপ, এটা আমরা এর আগেও বলছি, যদি গল ব্লাডার পলিপ থাকে এবং এটার সাইজ যদি 1 সেন্টিমিটারের বেশি থাকে তাহলে এটা ক্যান্সারের দিকে যাচ্ছে, বুঝতে হবে। আচ্ছা, সাইন সিমটম কি গল ব্লাডার কার্সিনোমার? এটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের সাইন সিমটম দেখা যায় না। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নৌশিয়া, ভমিটিং এবং ডিসপেপসিয়া দেখা যায়। রোগীর খুব সিরিয়াস অবস্থায় এটার কিছু মানে অবস্থা, এই রোগীকে হসপিটালাইজড করার পরে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা গিয়েছে তার অবস্থা খারাপ, ক্যান্সার হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই যে প্রগনোসিস কি, এটা প্রগনোসিস বুঝতে পারছেন। প্রগনোসিস আমরা অলরেডি আলোচনা করেছি, এটা নিয়ে আলোচনা না করি। এখন গল ব্লাডারের এই একটা টিপিক্যাল পেশেন্ট, মানে কি ধরনের পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা প্রথম দিকে ধারণা করতে পারি এই যে পেশেন্টের গল ব্লাডারে সমস্যা হয়েছে, কি এসে পেশেন্ট এসে কিভাবে আমাদের কাছে কি বলবে। প্রথম আমরা যে রিজিয়নের কথা বলছি ওই রিজিয়নে পেশেন্ট আমাদের কাছে এসে বলবে ব্যথা হচ্ছে, তীব্র ব্যথা হচ্ছে, হঠাৎ করে তীব্র ব্যথা এখানে হচ্ছে। এই যদি জায়গাটা ঠিকভাবে উল্লেখ করে দেয় এবং এই ব্যথাটা যদি রেডিয়েট করে, তাহলে আমরা স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে ধারণা করে নিব যে এই রোগীটার গল ব্লাডার রিলেটেড প্রবলেম। তারপর আমরা হচ্ছে এক্সামিনেশন করে এই যে মার্ফি সাইন যদি পাই তাহলে কনফার্ম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে গল ব্লাডারের যে অনেকগুলো রোগের কথা বলছি, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিভাবে ডায়াগনোসিস করতে পারি। আমরা এখানে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা যাব, সেখানে ফিজিক্যাল এক্সামিনেশন নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে গিয়ে ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে প্রথমে রোগীটাকে দেখতে হবে। আমরা রোগীটাকে দেখে প্রথম হচ্ছে আমরা রোগীটাকে নিজ চোখে দেখব, তার পেটের কাপড় সরিয়ে তাকে শোয়া, তারপরে চোখে দেখব যে তার কি অবস্থা, তারপরে হচ্ছে তাকে হাত দিয়ে দেখব। সেটা কিভাবে দেখব সেটা বলবো। তারপর হচ্ছে ব্লাড টেস্ট, আমরা এখানে কিছু ব্লাড টেস্ট করার মাধ্যমে বুঝতে পারি, যেমন সিবিসি করার মাধ্যমে বুঝতে পারি। সিবিসি করার মাধ্যমে কিভাবে বুঝতে পারি, যদি তার ডব্লিউবিসি কাউন্ট বেড়ে যায় বুঝতে হবে তার শরীরে ইনফেকশন আছে। ইএসএল লেভেল বেড়ে গেলে বুঝতে হবে ইনফ্লামেশন আছে। লিপিড প্রোফাইল, তার শরীরে দেখা যাচ্ছে আপনার কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি, তার মানে এই রোগীর সমস্যা আছে, কোলেস্টেরল বেশি, সো তার গল স্টোন থাকতে পারে বা হতে পারে, যদি এই ব্যথা নিয়ে যদি আসে হিস্ট্রিতে যদি এরকম থাকে।
বিলিরুবিনের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে বিলিরুবিনও আমাদের করতে হবে। এরপরে 2 নাম্বার, আমাদের কনফার্ম যে ডায়াগনোসিসের মাধ্যমে, বিশেষ করে আমরা অ্যাভেলেবল যে ডায়াগনোসিসের মাধ্যমে আমরা এই গল ব্লাডার অথবা লিভারের কমপ্লিকেশন গুলো দেখি, তা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের মধ্যে একটা বিষয় আপনাদেরকে আমি এখানে বলে দিই, আপনারা অনেক সময় রোগীদেরকে আল্ট্রাসাউন্ড আপনারা সাজেস্ট করেন। একটা রোগীকে আল্ট্রাসাউন্ড লিখে দিলে লিখতে হবে ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাম, ইউএসজি অফ হোল অ্যাবডোমেন, ইউএসজি অফ হোল অ্যাবডোমেন বা আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন, এটা লিখে দিতে হবে। সাথে রোগীকে বলতে হবে যে আপনি কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিছুই খেতে পারবেন না, এই অবস্থায় আপনি গিয়ে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত কিছুই খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? যখনই সে খাবে তখন তার গল ব্লাডারটা কনস্ট্রিক্ট হয়ে যাবে, কারণ তার হচ্ছে বাইল সিক্রেশন করতে হবে। এখন কথা হচ্ছে সে কিছু খাবে না, যদি সে চা খায় আর চায়ের সাথে একটু যদি দুধ থাকে বা একটু যদি চিনি থাকে, তাহলেও তার কিন্তু কন্ট্রাকশন হবে, তাহলে সে চাও খেতে পারবে না। স্মোকিং যদি করে, সে বলবে যে আমি তো কিছুই খাইনি, আমি শুধু দেখা যাচ্ছে স্মোকিং করে আসছে। স্মোকিং যদি করে, একটা জিনিস হচ্ছে আল্ট্রাসোনোগ্রামে গল ব্লাডার পাওয়া কিন্তু সহজ ব্যাপার না, এটা একটু কঠিন জিনিস, ধরলেই পাওয়া যাবে এমন না। এই জন্য রোগীর প্রস্তুতি একটা জরুরি জিনিস। আমরা যদি প্রস্তুত করে দিই তাহলে হয়তো রোগীর জন্য সাফারিংটা কমে যাবে। না হলে হয়তো দেখা যায় সোনোলজিস্টের কাছে গেল, বললো যে আরে আপনার তো কিছুই, আপনি তো খেয়ে আসছেন, আপনার তো এখন করলে লাভ হবে না বা আপনার এটা পাওয়া যাবে না। অথবা সোনোলজিস্ট যদি মনে করেন 2 নাম্বার হয়, কি করবে? একটা 6-9 করে একটা করে দিয়ে দিবে। তাইলে এই যে অবস্থা, তাতে আপনি যে জিনিস ডায়াগনোসিস করার জন্য রোগীকে পাঠালেন, সেটা কিন্তু আপনার উদ্দেশ্য কিন্তু হাসিল হলো না। তাহলে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত রোগী কিছুই খেতে পারবে না, ইনক্লুডিং স্মোকিং এন্ড টি ড্রিঙ্কিং, এটাও তাকে অ্যাভয়েড করতে হবে। সিটি স্ক্যানের মাধ্যমে করা যায়, শুধু নামগুলো বলি, এমআরসিপির মাধ্যমে, ইআরসিপির মাধ্যমে, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা রোগগুলো কিন্তু বলে ফেলছি, এখন ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যাজ এ ডক্টর আমাদের জন্য, তো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লিনিক্যাল এক্সামিনেশনের মেইনলি হচ্ছে 3টা পার্ট। একটা হচ্ছে হিস্টোরি, যেটা আমরা কেস টেকিং এর সময় নিয়ে ফেলি, হিস্টোরি টেকিং বা হিস্টোরি, পেশেন্টের হিস্ট্রি থেকে আমরা জানবো যে তার কি অবস্থা। 2 নাম্বার হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা হিস্ট্রি সবাই নিতে পারি, বাট ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা অনেকেই দেখা যাচ্ছে পারি না। ল্যাবরেটরি অ্যানালাইসিস, এটাও অনেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে শিখছেন, বাট ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশনের 4টা পার্ট হচ্ছে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অস্কালটেশন। আচ্ছা, আমি বিস্তারিত সবগুলো অনেক বড় করে বলবো না, সংক্ষেপে বলছি। ইন্সপেকশন কি? আমি বলছি যে রুগীকে দেখতে হবে। আপনি একটা রুগী এসে বলল, আপনি হিস্ট্রি নিয়ে রুগীকে ওষুধ দিয়ে দিলেন, এই কাজটা একজন ভালো ডক্টরের জন্য অবশ্যই খুবই মন্দ। আপনি পেশেন্টকে শোয়াতে হবে, আপনার কাছে পেশেন্ট বেড থাকতে হবে, আপনি পেশেন্টের ডান পাশে থাকবে, আপনি ডান পাশে থাকবেন, আর পেশেন্টের বাম পাশে আপনি দাঁড়াবেন। আমি জাস্ট একটা ছবি দেখাবো, ওই ছবিতে আপনি বুঝতে পারবেন। তো কথা হচ্ছে এই যে আমরা দেখে কিন্তু জাস্ট কাপড়টা যখন উঠানো হবে, পেট দেখে আমরা কি কি বুঝতে পারি? সর্বপ্রথম বুঝতে পারি যে পেটের শেপটা কেমন। মনে করেন যে তার পেটটা ফুলে গেছে, তাহলে বুঝতে পারবেন যে পেট ফুলে গেছে। সো মানে কেন ফুলতে পারে এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। আপনি স্কিন অ্যাবনর্মালিটিস, যে দেখা যাচ্ছে তার স্কিন গুলো, যে চামড়ার মধ্যে দেখা যাচ্ছে চামড়াগুলো লাল হয়ে আছে, ঠিক আছে। তাপ, আপনি হাত দিয়ে দেখলেন যে অনেক তাপ, চোখ দিয়ে দেখলেন যে লাল হয়ে আছে, তাপ। হ্যাঁ, তারপরে মনে করেন যে অ্যাবডোমিনাল মাস, মনে করেন ওইখানে একটু টিউমার আছে, পেটের মধ্যে অন্য কোথাও একটা টিউমার আছে, অ্যাবডোমিনাল মাস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি রোগীকে বলবেন যে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে তার কিভাবে কেমন মুভমেন্ট হয়। একটি বিষয় হচ্ছে, যদি এই চোখে দেখার মাধ্যমে আপনি যদি দেখেন তার পেটের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে, এটাই আপনাকে রোগীটাকে ডায়াগনোসিস করার জন্য প্রথম আপনাকে কি দিচ্ছে, উইপন দিচ্ছে প্রথম, এটা দিয়ে আপনি ডায়াগনোসিসটা শুরু করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি দেখার পরে আপনি প্যালপেশন শুরু করবেন। প্যালপেশন কি? প্যালপেশনের একটা ছবি দেখাই, এই যে প্যালপেশন, আপনারা এই ছবিটা জাস্ট দেখেন। এই প্যালপেশনের মাধ্যমে আমরা মার্ফিস সাইনটা আমরা দেখব। দেখেন এখানে পেশেন্টের ডান পাশে ডক্টর, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। পেশেন্টের কোন পাশে ডক্টর থাকবে? পেশেন্টের ডান পাশে ডক্টর। দেখেন তার বাম হাতটাকে কিভাবে দিয়েছে, বাম হাতটাকে নিচের দিকে দিয়েছে এবং ডান হাতটাকে দিয়ে এই যে কোস্টাল কার্টিলেজ আছে, যে আমাদের রিব গুলো যেভাবে একটা মানে প্রত্যেকটা একটা জয়েন্ট করে একটা লাইন হয়েছে, জাস্ট লাইনের নিচ
আপনি হাত দিয়ে একটু ভিতরের দিকে হাতটাকে একটু চাপ দিয়ে পেশেন্টকে বলবেন হচ্ছে শ্বাস নেওয়ার জন্য। সে যদি শ্বাস নেয় তাহলে কি হবে, ভিতরে শ্বাস নিলে কি হবে, ভিতরে শ্বাস নিলে তার ফুসফুসের মধ্যে যখন বাতাস যাবে তখন তার ফুসফুসের নিচেই হলো, ডান ফুসফুসের নিচেই হলো লিভার, তখন লিভারটা নিচের দিকে চাপ দিবে, যখন নিচের দিকে চাপ দিবে আপনার হাতের মধ্যে দেখা যাচ্ছে গল ব্লাডারটা লাগতে পারে, একটু খোঁচাও যদি লাগে পেশেন্ট দেখবেন যে ওই সময় খুবই, মানে এটাকে বলে পেশেন্ট ওই সময় খুবই মানে একটা কুকরায় উঠবে, মানে কুকরায় বলতে কি ছটফট শুরু করবে, ছটফট, জাস্ট ছটফট শুরু করবে। এই যে ছটফটানি উইন্স বলে, এটাকে উইন্স, মেডিকেল টার্মে বলে উইন্স। তো এই ছটফটানি দেখেই কিন্তু আপনি বুঝবেন যে এই পেশেন্টের কোলিলিথিয়াসিস ও কোলিসিস্টাইটিস হয়েছে। তাহলে আমি একই সাথে পেশেন্ট বুঝিলাম প্যালপেশনের মাধ্যমে বুঝতে পারবেন। আর প্যালপেশনের মাধ্যমে আরেকটি জিনিস হচ্ছে আপনি আস্তে আস্তে টিপে চেপে আপনি দেখবেন যে জায়গাটা শক্ত না জায়গাটা নরম, যেখানে আপনি শক্ত এটা কি স্টোনি হার্ড কিনা, আর এটা কি নরম কেমন, আপনার আমাদের মেডিসিনের সাথে তো এগুলো রিলেশন আছে। এই যে কনসিস্টেন্সি দেখার জন্য আর কি আমরা এই প্যালপেশনটা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে রুগীকে কিন্তু চিট করে শোয়, মানে এখন এখানে যেভাবে শোয়াছে ওইভাবে কিন্তু আমরা লিথিয়াসিসের পেশেন্টকে দেখার জন্য এইভাবেই শোয়াতে হবে, চিট করে, উপর করে না। এখন কথা হচ্ছে কোলিসিস্টাইটিস এর ক্ষেত্রে কিন্তু যদি কোলিসিস্টাইটিস থাকে পেশেন্টের তাহলেই আমরা এই মার্ফিস সাইনটা পজিটিভ পাবো। কিন্তু দেখা যাচ্ছে পেশেন্টের কোলিডোকোলিলিথিয়াসিস, কোলিডোকোলিলিথিয়াসিস কি ধরেন বাইল ডাক্ট যেটা পিত্তনালী ওটার মধ্যে মনে করেন পাথর হয়েছে, তাহলে কিন্তু আমরা মার্ফিস সাইন পজিটিভ পাবো না। তারপর হচ্ছে পাইলোনেফ্রাইটিস, কিডনিতে যদি ইনফ্লামেশন হয় তাহলেও পাবো না, এটা তো বুঝতেই পারছি। অ্যাসেন্ডিং কোলেনজাইটিস, অ্যাসেন্ডিং কোলেনজাইটিস কি, আমাদের যেই বৃহদান্ত্রের একটা অংশ হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, সেই কোলনে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলে অ্যাসেন্ডিং কোলেনজাইটিস। এখন কথা হচ্ছে এই যে পাইলোনেফ্রাইটিস হলেও কিন্তু এই জায়গাটার আশপাশে ব্যথা হতে পারে, কোলিডোকোলিলিথিয়াসিস হলেও কিন্তু এই জায়গাটার আশপাশে ব্যথা হতে পারে, অ্যাসেন্ডিং কোলেনজাইটিস হলেও কিন্তু এই জায়গাটার আশপাশে ব্যথা হতে পারে। তাহলে আমরা যদি মার্ফিস সাইন পজিটিভ পাই তাহলে এই ব্যথার এই মানে রোগগুলোর মাধ্যমে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব মার্ফিস সাইন পজিটিভ দিয়ে, যে পেশেন্ট মাস্ট বি সাফারিং বাই কোলিলিথিয়াসিস অর কোলিসিস্টাইটিস। এরপর আমরা মার্ফিস সাইন বলে ফেলছি, প্যালপেশন বলে ফেলছি, আর দুইটা পার্ট আছে, পারকাশন এবং অস্কালটেশন। আমরা এটা জাস্ট একটু বলে দিই। পারকাশন হচ্ছে পেশেন্টের ডাক্তারের বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার দুইটাকে পেটের উপরে রেখে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে জাস্ট আপনারই দুইটা আঙ্গুলের উপরে আপনি আঘাত করবেন। জাস্ট আঘাত করলে কি বুঝবেন যে পেশেন্টের পেটের ভিতরে কি পানি জমে আছে কিনা বুঝতে পারবেন না। একটা যেমন খালি কলসের মধ্যে বাড়ি দিলে যেমন হয়, ভরা কলসের মধ্যে বাড়ি দিলে কেমন হয়, জাস্ট প্যালপেশনের মাধ্যমে, পারকাশনের মাধ্যমে বোঝা যায়, এই বিষয়গুলো বোঝা যায়। আরো অনেক কিছুই বোঝা যায়। অস্কালটেশন হচ্ছে যখন আমরা স্টেথোস্কোপ, যে আমাদের ব্লাড প্রেশারের মেশিনের স্টেথোস্কোপ দিয়ে যখন আমরা দেখব, সেটাই হচ্ছে অস্কালটেশন। আমরা কি দেখতে পারি, যেমন আমরা হার্টবিট দেখতে পারি, আমরা পেশেন্টের লাংয়ের মধ্যে কোনো ধরনের হুইজিং সাউন্ড, রংকাই ক্রিপিটেশন এগুলো আছে কিনা দেখতে পারি, আমরা পেশেন্টের বাউয়েল মুভমেন্ট, পেরিস্টালটিক মুভমেন্ট দেখতে পারি স্টেথোস্কোপ দিয়ে। তো এরপর আমরা বলছি হলো এই যে প্যালপেশন। এখন কথা হচ্ছে প্যালপেশনে কিন্তু সবসময় আপনি কিন্তু পেশেন্টের কিন্তু প্যাথোলজি পাবেন না, প্যালপেশনে সবসময় কিন্তু আপনি রোগীর ইয়া পাবেন না। যদি দেখা যাচ্ছে লিভারটা একটু বড় হয়ে গিয়েছে, এখন কথা হচ্ছে পিত্তথলির কি কি সমস্যায় আপনি প্যালপেশনে আপনি সমস্যাকে আইডেন্টিফাই করতে পারবেন। যেমন মনে করেন পিত্তথলিতে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার যদি হয়ে যায় তাহলে পিত্তথলিটা একটু বড় হয়ে যাবে, ডাইলেটেড হয়ে যাবে, ডাক্ট গুলো বিশেষ করে ডাক্ট গুলো ডাইলেটেড হয়ে যাবে, সিস্টিক ডাক্ট। তখন আমরা প্যালপেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের হাতে লাগবে, একটু শক্ত হাতে লাগবে। তারপর হচ্ছে জন্ডিস থাকবে। আচ্ছা, আর দুইটা বিষয় আছে, কার্সিনোমা অফ দ্য গল ব্লাডারও বোঝা যাবে, মিউকোসিল অফ দ্য গল ব্লাডারে বোঝা যাবে। জি, আমরা এখন একদম শেষ অংশে চলে আসছি। কথা হচ্ছে আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই বুঝলাম, যে পিত্তথলি কি, অ্যানাটমি, ফিজিওলজি, কি কি রোগ হয় এগুলো জানলাম, কি পরীক্ষা নিরীক্ষা করবো এগুলো জানলাম। তারপর হচ্ছে আমরা আরো অনেক কিছু জানলাম, শেষে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনও জানলাম, সবই ডায়াগনোসিস করলাম, কিন্তু ট্রিটমেন্ট আমরা কিভাবে দিব বা কি। তো বিষয় হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে এটা কমপ্লিটলি হচ্ছে আপনারা জানেন
যে এখানে কিন্তু আমরা কোনো মেডিসিন কিন্তু সাজেস্ট করি না কোনো রোগের ক্ষেত্রে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা এখানে যেমন বললাম যে সিস্টিক ডাক্টের ডায়ামিটার হচ্ছে মাত্র 2 থেকে 3 মিলিমিটার, কিন্তু 2 থেকে 3 মিলিমিটারের পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে আসে না। আমরা বলছি এখানে অনেকগুলো ভাল্ব আছে, তাহলে এত ভাল্ব পার হয়ে এত 2 থেকে 3 মিলিমিটারের মাধ্যমে 5-6 মিলিমিটারের একটা পাথর, 10 মিলিমিটারের একটা পাথর কিভাবে আসবে? আদৌ কি আসলে আসবে কিনা, একটা কনফিউশন তৈরি হয় কিনা। আমার হয়েছে, আপনাদের হয়েছে কিনা জানি না। তো আমার যেহেতু কনফিউশন তৈরি হয়েছে, আমি এটা নিয়ে অনেকের কাছ থেকে জানতে চেয়েছি। আসলে আমি পরবর্তীতে এটা নিয়ে অনেক স্টাডি করে দেখলাম। তো আসলে আমাদের কিছু স্কোপ আছে, জাস্ট সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন আমরা যদি ক্যান্টের রেপার্টরিতে, জাস্ট এখানে রেপার্টরির একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিচ্ছি, যে ক্যান্টের রেপার্টরিতে অ্যাবডোমেনে 568 নাম্বার পৃষ্ঠা, 568 নাম্বার পৃষ্ঠা, যেখানে হচ্ছে 916 নাম্বার পৃষ্ঠা এবং 915 নাম্বার পৃষ্ঠা, এই তিনটা জায়গায় হচ্ছে আমাদের এই গল ব্লাডার রিলেটেড পেইন এবং হচ্ছে এই পেইনটা কোথায় কোথায় এক্সটেন্ড হলে কি মেডিসিন আসতে পারে, এই মেডিসিন গুলো এই মানে জায়গাগুলোই উল্লেখ করা হয়েছে। একদম ডিজিজ আপনার হচ্ছে কিভাবে, যেমন যেমন মনে করেন যে কোলিলিথিয়াসিস, এটা তো আসলে একটা ডিজিজের নাম। বা মনে করেন ব্যথা, যে ডান পাশে পেটের উপরে ডান পাশে ব্যথা, এটা দিয়ে কি আর কোনো মেডিসিন সিলেকশন করা যাবে? যাবে না। কিন্তু ব্যথা আপনার মনে করেন এক্সটেন্ড করতেছে, ব্যথা একটা নির্দিষ্ট সময় বাড়ছে, একটা লক্ষণ যখন বিশেষায়িত হয়ে যাবে তখন কিন্তু সেটার ইম্পর্টেন্স অবশ্যই আছে, এবং সেটা আমরা রেপার্টরিতে আছে, জাস্ট আপনারা একটু খুঁজলেই এখানে পেয়ে যাবেন। তো আমি জাস্ট পেজগুলো বলছি, এগুলো নিয়ে বিস্তারিত আপনারা সবার কাছে রেপার্টরি আছে, আপনারা দেখে নেবেন। রবিন মার্ফির রেপার্টরিতে 900 থেকে 902 নাম্বার পৃষ্ঠায় এখানে গল ব্লাডারের উপরে আলাদা একটা চ্যাপ্টার এখানে আছে। 900, 901, 902 তিনটা পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে গল ব্লাডার রিলেটেড পেইন এক্সটেনশন হলে কোথায় কিভাবে কি মেডিসিন আসতে পারে এগুলো আছে, আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এই আমি আপনার হচ্ছে ম্যাটেরিয়া মেডিকেল, যেমন ক্যান্টের ম্যাটেরিয়া মেডিকেল থেকে আমি মানে কয়েকটা মেডিসিন নিয়ে আমি পড়েছি, দেখলাম যে এখানে কিছু বিষয় আছে। যেমন আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই নেট্রাম সালফ নিয়ে, বিস্তারিত বলবো না, শুধু কয়েকটা বিষয় বলবো। নেট্রাম সালফ নিয়ে বলেছে ক্যান্ট, একটা লাইনে বলেছে, সব বলবো না, একটা লাইনে বলেছে ইট হ্যাজ রিমুভড গল স্টোন ইন মেনি কেসেস। বলছে অনেক কেসেই নেট্রাম সালফ গল স্টোনকে রিমুভ করতে পারে। নেট্রাম সালফ গল স্টোনকে রিমুভ করতে পারে। এখন কথা হচ্ছে কি শুধু নেট্রাম সালফ করতে পারে? নেট্রাম সালফের কিন্তু সবগুলো সাইন সিমটম থাকতে হবে, নেট্রাম সালফের সাথে মিলতে হবে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি যেটা, যে আসলেই কি গল স্টোনকে বের করতে পারে কিনা, এত ছোট জায়গা দিয়ে এতগুলো বেরিয়ার পার হয়ে কিভাবে বের হয়, আসলেই বের করতে পারে কিনা, আমাদের এভিডেন্স গুলো কি বলে। হ্যাঁ, নেট্রাম সালফ, এখানে তিনটা কেসের কথা বলা হয়েছে, তিনটা কেস নেট্রাম সালফ ক্যান্ট তার ম্যাটামেটিকায় নেট্রাম সালফের মধ্যে তিনটা কেস বলেছেন। প্রথম কেসে বলেছেন নেট্রাম সালফ কিউরড দ্য গল স্টোনস, মানে কিউরড দ্য গল স্টোনস ডিসঅ্যাপিয়ার্ড, মানে গল স্টোন চলে গিয়েছে। এভাবে করে তিনটা কেসেই গল স্টোনের কথা বলা হয়েছে। আমি লাইকোপোডিয়ামে জাস্ট একটা লাইন এখানে বলছি আপনাদেরকে, রিকারেন্ট বিলিয়াস অ্যাটাকস উইথ ভমিটিং অফ বাইল। এই ধরনের পেশেন্ট যদি লাইকোপোডিয়ামের আদার সিমটমের সাথে মিলে যায়, তাহলে বলছে দ্য গল স্টোন হ্যাভ এ স্পঞ্জি অ্যাপিয়ারেন্স অ্যাজ দো বিং ডিজলভড। বলছে গল স্টোনটা ডিজলভ হয়ে যাবে, গল স্টোন ওইখানে ডিজলভ হয়ে যাবে। আচ্ছা, চেলিডোনিয়ামের ব্যাপারে বলছে উই হ্যাভ রেমিডিজ দ্যাট অ্যাক্ট অন দ্য সার্কুলার ফাইবার্স অফ দিস লিটল টিউবস causing them to relax and allow the stone to pass painlessly। দেখেন এখানে কি বলছে, যে এই চেলিডোনিয়াম মেডিসিনটা কি করে, যদি সবগুলো সিমটমের সাথে মিলে যায়, তাহলে এই যে মানে আপনার যে সিস্টিক দাগটাকে রিল্যাক্স করে, এবং রিল্যাক্স করার মাধ্যমে স্টোনটাকে পেইনলেস, ব্যথা মুক্ত ভাবে বের করে নিয়ে আসে, যেটা স্টুলের সাথে বাথরুমের সাথে বের হয়ে যায়। তাহলে এই যে দেখেন শেষে আবার বলছে দ্য লিটল ডাক্ট ওপেন্স আপ and the stone passes out through the ductus communis polyduct। এই একটা জায়গা দিয়ে আসলে পিত্তথলির পাথর আসা সম্ভব। এটা আমি তিনটা মেডিসিনের ক্ষেত্রে বলেছি। আমি বেলেডোনা পড়েছিলাম,
বেলেডোনা কেয়ান সাহেব বলেছেন, যথাসম্ভব তার লেকচার থেকে পড়েছি, বলেছেন যে বেলেডোনা যে এই পেশেন্টের কি করে সিমটম গুলোকে রিলিভ করতে পারে, কিন্তু একটা স্টোন বের করার ক্ষেত্রে বেলেডোনা হয়তোবা স্টোন বের করতে পারে না। তো সেক্ষেত্রে তিনি চায়নার কথা বলেছেন এবং বলছেন যে এনি টাইপস অফ কনস্টিটিউশনাল মেডিসিন, যদি অ্যাকর্ডিং টু পেশেন্টস কনস্টিটিউশন যদি মেডিসিন আমরা দিই, তাহলে সেটা গল স্টোনকে বের করতে পারে। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যাল হচ্ছে আমাদের স্যাররা বলবেন। আমি জাস্ট এই পার্টটা স্যারদের জন্য রাখছি, স্যার শেয়ার করি। যে কেসটা আসছে হচ্ছে ইন্ডিয়ান জার্নাল অফ হোমিওপ্যাথি, যেটা হচ্ছে অফিসিয়াল পাবলিকেশন অফ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি। এই কেসটায় অনেকগুলো বিষয় এখানে পেশেন্টকে একদম টোটাল যেভাবে দেখা হয়েছে, পেশেন্টের টোটাল হিস্ট্রি নিয়ে, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ফিজিক্যাল, জেনারেল, মেন্টাল, পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেইন এবং আল্ট্রাসোনোগ্রামের রিপোর্টে কি দেখা হয়েছে দেখে আমি একটু জাস্ট আপনাদেরকে এটা বলে দিই। দেখা গিয়েছে যে পেশেন্ট অনেক এলোপ্যাথিক ডক্টরের থেকে আসছে ঘুরে, তারা আল্ট্রাসোনোগ্রাম করেছে 3 থেকে 9 মিলিমিটার পর্যন্ত অনেকগুলো ক্যালকুলি পাথর তার গল ব্লাডারের মধ্যে আছে। হ্যাঁ, এবং গল ব্লাডার ওয়াল থিকনেসটা 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত। এই যে একটা পেশেন্ট, এই পেশেন্টটাকে নিয়ে তারা অ্যানালাইসিস করেছে এবং হচ্ছে একটা হোমপ্যাথ লাইকোপোডিয়াম, এবং এই লাইকোপোডিয়াম প্রথমে 0/3 0/4 দিয়েছেন 1 মাস। 1 মাসের পরে পেশেন্ট আবার আসছেন, তখন লাইকোপোডিয়াম 0/5 0/6 দিয়েছেন আরো 1 মাস। তো এটা হচ্ছে পেশেন্টটা আসছে, তারিখটা এখানে আছে কোথাও, কত তারিখে আসছে, যাই হোক 1 ডিসেম্বর 2018 সেকেন্ড বার আসছে, এবং হচ্ছে 4 জানুয়ারি 2019 যখন থার্ড টাইম পেশেন্ট আসার পরে দেখা গিয়েছে তার সকল সাইন সিমটম চলে গিয়েছে এবং পেশেন্ট আল্ট্রাসোনোগ্রাম করতে বলা হয়েছে। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা গিয়েছে পেশেন্টের গল ব্লাডারে কোনো পাথর নেই। অপরচুনিটি আছে জাস্ট বোঝানোর জন্য বা রিয়েলাইজ করার জন্য আমি এই কেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কথা হচ্ছে, আমরা যে সারাক্ষণ অনেক লং টাইম, প্রায় 11টা 39, আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় থেকে ক্লাস করেছি। আমি এখান থেকে একটা সামারি আপনাদেরকে জাস্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। মেসেজ হচ্ছে, আমাদের যে গল ব্লাডারের কমন যে অনেকগুলো সমস্যার মধ্যে কমন 2টা সমস্যা, এক নম্বর হচ্ছে কোলিলিথিয়াসিস, কোলিসিস্টিস অ্যাভেলেবেল পেশেন্ট আমাদের কাছে আসে। তার মধ্যে আমরা বলছি গল ব্লাডারের লুমেন লেংথ হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার, আর হচ্ছে এটার যদি 12 সেন্টিমিটারের বেশি হয় এটা ইলংগেটেড আমাদের করতে হবে। ওয়াইড হচ্ছে 3 থেকে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের বেশি হলে ডিস্ট্যান্সের চিন্তা করতে হবে। নরমাল ওয়াল থিকনেস হচ্ছে লেস দেন 3 ইকুয়াল অর লেস দেন 3 মিলিমিটার, আর যদি 3 মিলিমিটারের বেশি হয় তাহলে এটা থিকেন্ড, তাহলে পেশেন্ট একটা প্যাথোলজিক্যাল মানে কন্ডিশনে যাচ্ছে, আমাদের চিন্তা করতে হবে। তারপর হচ্ছে সিস্টিক ডাক্ট, যেটা লেংথ হচ্ছে মাত্র লেংথ হচ্ছে 2 থেকে 4 সেন্টিমিটার, কিন্তু আমরা ডায়ামিটার নিয়ে চিন্তা করি 2 থেকে 3 মিলিমিটার। তারপর এটা হচ্ছে দিস ইজ মোস্ট ন্যারোইং পার্ট অফ দ্য biliary tract or biliary tree। এরপর হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কমন বাইল ডাক্ট, এটার হচ্ছে ডায়ামিটার হচ্ছে 6 মিলিমিটার। মানে একটা রোগী দেখার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এবং হচ্ছে আমরা যে কোলিলিথিয়াসিস পেশেন্ট, এই অবস্থায় আপনাকে মনে রাখতে হবে যে লং টাইম কোলিলিথিয়াসিস এর পেশেন্টকে আমি যে পুষে রাখতেছি, তা কিন্তু ক্যান্সারের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো এই পেশেন্টটাকে আমরা একটা বেটার সাজেশন দেওয়া জরুরি। আমরা যদি প্রথম দিকে পেশেন্টের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমরা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিতে পারি, তাহলে এই গল ব্লাডার স্টোনটাকে বের করে দেওয়া অথবা ডিজলভ করে দেওয়া এটা সম্ভব। অলদো দিস ইজ নট সো ইজি, আমি বলছি যদিও এটা আমাদের জন্য এত সহজ নয়, তারপরও এটা সম্ভব। তো বিষয় হচ্ছে, এই হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে হোম মেসেজ, শেষের একটা সামারি আমি আপনাদেরকে বললাম। আমার আলোচনা শেষ। থ্যাংক ইউ অল অফ দ্য পার্টিসিপেন্টস ফর পেশেন্ট শেয়ারিং। আমি আমার আলোচনা শেষ করেছি। আমি অনুরোধ করব নেক্সট প্রোগ্রামের বাকি অংশটুকু আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত মডারেটর সাগর স্যারকে কন্ট্যাক্ট করার জন্য অনুরোধ করব। আমি একটা পার্ট এখানে রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি বলেছি যে এই গল ব্লাডারের যে আমরা আলোচনা শুনলাম, আমাদের স্যারদের এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো। তো অবশ্যই সাগর স্যার মডারেট করে। থ্যাংক ইউ।
ধন্যবাদ স্যার আপনাকে। অসাধারণ একটা আলোচনা করেছেন। আমাদের মাঝে আজকে অমরনাথ চক্রবর্তী স্যার আসেননি, স্যার একটু ব্যস্ত আছেন। কিন্তু আমাদের আর একজন স্যার আছেন, রথী মহারথী স্যার, আমাদের ডাক্তার আশরাফুল হক স্যার। আমরা ডাক্তার আশরাফুল হক স্যারের কাছে একটু পরে যাচ্ছি। আমরা চলে যাব এস এম জাহাঙ্গীর আলম স্যারের কাছে। ডাক্তার এস এম জাহাঙ্গীর আলম স্যার, স্যার আমাকে শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যুক্ত করছি স্যার। আপনি যদি আলোচনার সঙ্গে কোনো কিছু যুক্ত করতে চান তাহলে যুক্ত করুন। আমরা মেডিসিনের সাবজেক্টে আশরাফুল হক স্যারের কাছে শুনবো। কুনাল স্যার আছে, কুনাল স্যারের কাছে শুনবো। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন স্যার। না, এখানে যুক্ত করার মতো তেমন কিছু নেই, কারণ ডক্টর হামিদ স্যার একেবারেই মানে সেই এ টু জেড যেটাকে বলা হয় সেটা বলেছেন। এবং আমরা কি করা উচিত আমাদের সেই পোর্শনটুকুও কিন্তু বলে দিয়েছেন, যে কতটুকু আমরা আসলে এখানে যোগ করব। আমরা অনেক ক্ষেত্রে যেটা পারি প্র্যাকটিস লাইফে দেখি, যে বিশেষ করে পাথর হোমিওপ্যাথিতে ভাই অনেকেই জানে, বাট দুটো জায়গার পাথরের ক্ষেত্রে আমরা খুব কমন পাই। একটা হচ্ছে কিডনি স্টোন, আর একটা হচ্ছে গল স্টোন। কিডনি স্টোনটা আসলে হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবেই চলে যায়, যদি তার পজিশন এবং স্টোনের সাইজ যদি বের হওয়ার মতন। অনেক ক্ষেত্রে আমাদের কাছে যে রোগীগুলো আসেন, সেক্ষেত্রে এখানে অনেক বিজ্ঞ স্যাররা আছেন। তারা উল্লেখ করলে আমরা সব থেকে উপকৃত হব। আমার এতটুকুই বলার আছে, কারণ গল স্টোনের পেশেন্টের ক্ষেত্রে আসলে সাকসেস রেটটা আমার কাছে মনে হয় কম। আমি অনেকের সাথে যতটুকু আলোচনা করে পেয়েছি, বা আমার নিজের প্র্যাকটিস লাইফে আরো বেশ কিছু ডাক্তারের সাথে আলোচনা করে যেটুকু পাই, এর সাকসেস রেটটা আসলে খুব, পেশেন্টের সিমটম সাবসাইড হয়ে যায়, বাট পাথর কিন্তু অনেক ক্ষেত্রে থেকে যায়। সেই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউর, যেমন স্যার বললেন যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, অনেকেই কিছু ট্রিটমেন্ট করে থাকেন। বিশেষ করে ইন্ডিয়ান কিছু ড্রাগ আছে, যে ড্রাগ গুলো দিয়ে অনেকেই পাথর তুলে যাওয়ার সফলতার কাহিনী বর্ণনা করেন। আসলে এটা কতটুকু এভিডেন্স বেস আমরা জানি না। এরকম হয়তো বা কিছু থাকতে পারে, কিন্তু এর পার্সেন্টেজ আমার মনে হয় অনেকে, কারণ যতজনের সাথে আমি আলোচনা করেছি সেগুলো নিয়ে, অনেকেই কিন্তু বলেছে যে কম। আমার মনে হয় এখানে কোরআন স্যার আছেন, আশরাফুল হক স্যার আছেন, আরো বিজ্ঞ স্যাররা আছেন, সকলে এই বিষয়টা নিয়ে একটু বলবেন, তাহলে আমরা আমাদের মতো জুনিয়র উপকৃত হব ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার সকলকে। ধন্যবাদ স্যার। আমরা আশরাফুল হক স্যারের কাছে যাব হলো পরে। আমাদের মাঝে আরো অনেক স্যার আছেন। সর্বপ্রথম যে ফায়েক নাম ভাই, ডাক্তার